দেখো, ট্রান্সফার উইন্ডো যতদিন ওপেন রয়েছে ততদিন কিন্তু বিভিন্ন প্লেয়ারকে নিয়ে ঝোড়ো রিউমার মার্কেটে থাকতেই পারে। খুব স্বাভাবিকভাবেই বহু প্লেয়ার যারা হয়তো আগামী দিনে গেম টাইমের অভাব পেতে পারে বা বেটার অফার যাদের কাছে রয়েছে বা যাদের এজেন্টরাও চেষ্টা করছে আরও বেটার অফারে প্লেয়ারকে অন্য কোথাও প্লেস করতে, তাদের নিয়ে মার্কেটে বহু রকম রিউমার থাকে। কিন্তু হ্যাঁ, তার রিয়েলিটি কতটা রয়েছে বা পসিবিলিটিস কত রয়েছে সব কিছু নিয়ে কিন্তু ডিসকাশন জারি থাকা দরকার। কিন্তু শুরুতে আমি জাস্ট একটা ছোট্ট কথা বলতে চাই। কালকে আমার কিছু কথা কনফিউশন ক্রিয়েট করেছে। আমি একবারের জন্য মোহনবাগানের বেঞ্চে যে 4জন প্লেয়ার রয়েছে এটা নিয়ে আমার উষ্মা প্রকাশটা মেনলি করিনি। সেখানে 4জন প্লেয়ার রয়েছে কেন, সেটা আমার কাছে যথেষ্ট পরিমাণে তার নলেজ ছিল। বাস্তব রায় তিনি শেষে যে ইন্টারভিউ দিয়েছেন তার আগে থেকেই আমাদের কাছে নলেজ ছিল যে মিনিমাম প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হয়েছে, মানে যতটা না করালে একটা ম্যাচে টিম নামানো যায় না ততটাই করানো হয়েছে। বাকিটা স্লট ফাঁকা রয়েছে, সেখানে সিনিয়র প্লেয়াররা পরবর্তী সময়ে রেজিস্টার্ড হয়ে যাতে মাঠে খেলতে পারে, মানে বাকি যে স্লটটা রয়েছে সেটা সিনিয়র প্লেয়ারদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করানো আছে, অন্য কাউকে রেজিস্ট্রেশন আর করানো যেত না। এটা আমি ভীষণভাবে এই সম্বন্ধে ওয়াকিবহল ছিলাম। আমি যেটা বলতে চেয়েছি যে সিনিয়র টিমটা, পুরো টিমটা কেন আরও 15 দিন আগে প্র্যাকটিস শুরু করলো না, কেন আমরা প্রথম ম্যাচ থেকে ফুল টিম মাঠের মধ্যে দেখতে পেলাম না। সেখানে যে খেলাটা আমরা দেখতে পেতাম বা টিমের যে পারফরমেন্স আমরা দেখতে পেতাম, সেখানে পরবর্তী সময়গুলোতে আরও বেশি করে মোরাল বুস্ট পাওয়া যেত। কারণ পরের যে ম্যাচের আপডেটটা পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু যে মেন সিনিয়র টিম তারাও কিন্তু থাকবে না। এবং কালকে আরেকটা ছোট্ট ভুল হয়েছিল, আমি নেভির কথা বলেছিলাম, নেভি না। এই গ্রুপটাতে, মোহনবাগান ইস্টবেঙ্গলের গ্রুপটাতে ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে। সরি ফর দিস। এয়ারফোর্সের বিরুদ্ধে যে নেক্সট ম্যাচ রয়েছে সেখানেও কিন্তু মিক্সড টিম থাকবে। তো তারপর একদম ডার্বি ম্যাচ। কিন্তু আমি বলতে চেয়েছিলাম যে 15 দিন আগে কেন প্রি সিজন শুরু হলো না, কেন প্রথম ম্যাচ থেকে আমরা মোহনবাগানের পুরো স্কোয়াডটাকে দেখতে পেলাম না। বিদেশি প্লেয়ারদের আসতে দেরি হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, বাট ইন্ডিয়ান প্লেয়াররা তাদের নিয়ে কেন আরও 10-15 দিন আগে প্র্যাকটিস শুরু হলো না, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। কিন্তু যারা ব্যাপারটাকে পুরোপুরি ভুলভাবে বুঝতে পেরেছে বা আমার বোঝানোর ভুল হয়েছে, আই এম সরি ফর দিস। আমার আলাদাভাবে কোনো কিছু বলার উদ্দেশ্য ছিল না যে কেন রেজিস্ট্রেশন কম হয়েছে। আমি রেজিস্ট্রেশন নিয়ে একবারের জন্য কিন্তু কথা বলিনি। আমি যেটা বলেছিলাম সেটা পুরোপুরি টিমের মেন টিম নিয়ে প্রি সিজন করা বা ফুল টিম নিয়ে ডুরান্ড কাপে প্রথম থেকে নামা, জাস্ট এই জায়গাটা আমি বলতে চেয়েছিলাম। যাই হোক, প্রথম যে বিষয়টা আজকে ভিডিওতে বলবো সেটা হচ্ছে ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা, যেখানে জামশেদপুর এফসি তারা 3-0 গোলে কিন্তু আসাম রাইফেলসকে হারিয়েছে। এবং মোহাম্মদ সানান এই প্লেয়ারটার উপর ভরসা করে জামশেদপুর এই সিজনে অনেক কিছু ভালো করতে পারে তার একটা আভাস কিন্তু ছেলেটা দিয়ে গেল। গত সিজনে ওর উত্থানটা আমরা দেখেছিলাম এবং খালিদ জামিলের কোচিংয়ে হয়। আমরা দেখেছি ইতিহাসের পাতা ঘাঁটলে লাস্ট 10-12 বছরে যে খালিদ জামিলের কোচিংয়ে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়াররা শুধুমাত্র উঠে এসেছে এরকম না, তাদের টিমের হয়ে মেজর রোল প্লে করেছে। তো সেটা হয়তো দেখা যাবে যে 2024-25 সিজনটাতে মোহাম্মদ সানান সেই রোলটা প্লে করতে যাচ্ছে। তার সাথে ইমরানের মতো প্লেয়ার রয়েছে, তার সাথে আরও কিছু নতুন ভালো সিগনেচার হয়েছে। কিন্তু আমার কোথাও মনে হয় যে সেন্টার অফ দ্য স্টেজে যে জায়গাটা সব থেকে বেশি আলো থাকবে সেটা কিন্তু মোহাম্মদ সানানের ওপর থাকবে। এবং সেটা খুব স্বাভাবিক থাকাটা, কারণ প্লেয়ারটা পোটেন্সিয়াল শো করেছে, তার কাছে বেশ কিছু ক্লাবের অফার ছিল, ভালো ভালো অফার ছিল, কিন্তু সব অফারকে রিজেক্ট করে বা না শুনে জামশেদপুরে থেকে যাওয়া, এটা একটা বড় সিদ্ধান্ত। হয়তো আরও বড় জাম্প ও ক্যারিয়ারে নিতে চাই, সেই কারণে এই সিজনটাকে সব থেকে বড় অ্যাসিড টেস্টের সিজন হিসেবেও বেছে নিয়েছে। তো জামশেদপুরের সিজন মোটামুটি খুব ভালোভাবে শুরু হলো, বা ডুরান্ড কাপের জার্নিও খুব ভালোভাবে শুরু হলো। কিন্তু অপরদিকে মোহামেডান স্পোর্টিং তারা ঘরের মাঠে ইন্টারকাসির কাছে আটকে গেল। হ্যাঁ, দুটো টিমের যে স্ট্রেংথ ছিল আজকে ফার্স্ট 11 বলো বা বেঞ্চের দিক থেকে, সেখানে ইন্টারকাসে অনেকটা এগিয়ে শুরু করেছিল। বিদেশি প্লেয়ার, এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান প্লেয়ার সব দিক থেকে স্টার্ট করেছিল। উল্টো দিকে মোহামেডান স্পোর্টিংয়ের স্কোয়াডটা এখনও অবধি কিন্তু ওরা পুরো রিজার্ভ টিম নিয়ে খেলছে, এবং যা আপডেট রয়েছে ডুরান্ড কাপের হয়তো পুরোটাতে ওদের রিজার্ভ টিমই খেলবে। এই ক্ষেত্রে আমি একই কথা মোহনবাগানের মতো মোহামেডানের উদ্দেশ্যেও বলতে চাই, কারণ মোহামেডানের তো টুর্নামেন্টও কম রয়েছে। হ্যাঁ, অবশ্যই টিম গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, প্রমোটেড হয়েছে, আরও শার্পনেস দরকার রয়েছে আইএসএল আসার জন্য। কিন্তু তোমার সামনে টুর্নামেন্ট থাকবে দুটো, আইএসএল আর সুপার কাপ। তো ডুরান্ড কাপ একটা নকআউট টুর্নামেন্ট, ম্যাক্সিমাম 6টা ম্যাচ খেলা। তো সেটাকে কেন সিরিয়াসলি নেওয়া হয় না বা নেয় না ক্লাবসগুলো, মানে যাদের কাছে লিগাসি রয়েছে, রিচ হিস্ট্রি রয়েছে এবং যাদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, যে আরও বেটার টিম নামালে মাঠে দর্শক আসবে, খেলা উপভোগ করবে। কারণ আলটিমেট ফুটবলটা তো দর্শকদের জন্য, আর কারোর জন্য না। বিশেষ করে অন্তত আমাদের দেশে, যেখানে খুব একটা ইনভেস্টমেন্ট নেই, খুব বিরাট কিছু প্রফিট নেই, যে বিরাট টাকার জন্য এখানে খেলাটা হয়, টাকার ব্যাপারটা এখানে খুব কম। এখানে ফ্যানেদেরকে খুশি করা, সমর্থকদের মুখে হাসি ফোটানো, এটা সব থেকে বড় রিজন থাকে। তো সেই জায়গাতে মোহামেডান স্পোর্টিংয়েরও যে মোটামুটি ডুরান্ড কাপ নিয়ে চিন্তাভাবনা, সেটা সিরিয়াসলি আমার ভালো
ভালো লাগেনি। আমার ভালো লাগেনি মানে এই নয় যে সেটা খুব খারাপ একটা ব্যাপার। ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, কারোর সাথে মতের মিল হতে পারে, ডিফার হতে পারে, বাট এটা আমার ভালো লাগেনি যে যেভাবে মোহামেডান স্পোর্টিং রিজার্ভ টিমকে নিয়ে খেলছে। কোথাও ওদের সিনিয়র টিমটাকে আমরা ডুরান্ড কাপে দেখতে পেতাম, ওদের সিনিয়র টিমটা বিদেশি সহযোগে ডুরান্ড কাপ থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়ে যেত, কিন্তু এখনও অবধি কোনো রকম আভাস পাওয়া যায়নি যে ওদের সিনিয়র টিম গোটা ডুরান্ড কাপে কোথাও নামতে পারে বলে। যাই হোক, এটা ক্লাবের নিজের নিজের ডিসিশন থাকে, হয়তো ইউথ প্লেয়ার তাদেরও গেম টাইম দরকার রয়েছে, ঠিক কথাই, কিন্তু হ্যাঁ আবারও বলছি সিরিয়াসনেসটা বড় টিমের থেকে আমাদের অলওয়েজ এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে। তো সেই মোহামেডান স্পোর্টিং কিন্তু ইন্টার কাশির কাছে আটকে গেছে, 1-1 গোল, ইন্টার কাশি 1-0 গোলে এগিয়ে গেছিলো এবং নিকোলা স্টোজানোভিচ, প্রাক্তন মোহামেডান স্পোর্টিং প্লেয়ার, তার গোলেই কিন্তু ইন্টার কাশি লিড নেয় ফার্স্ট হাফে। বাট সেকেন্ড হাফটা পুরো গেম চেঞ্জিং এনভায়রনমেন্ট ছিল। মোহামেডান স্পোর্টিং যেভাবে ফিরে আসছিলো, যেভাবে ফাইট ব্যাক করছিল, গোল উঠে আসাটা সময়ের অপেক্ষা ছিল এবং একটা অসাধারণ ফ্রিকিক আমরা অ্যাসলের পা থেকে দেখেছি, যেখানে সিরিয়াসলি শুভমের কিছু করার ছিল না দাঁড়িয়ে দেখা ছাড়া। এবং আমার মনে হয় যে যেভাবে এই টিমটা খেলছে, হয়তো এর সাথে আরও কিছু সিনিয়র প্লেয়ার অ্যাড হয়ে গেলে আমরা মোহামেডান স্পোর্টিংকে আরও বেটার খেলতে দেখতাম, কিন্তু আরও বেটার দরকার রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের তরফে, কারণ প্রচুর চান্স আজকে মোহামেডান স্পোর্টিং পেয়েছে, ইসরাফিল পেয়েছে, অ্যাসলে পেয়েছে, কিন্তু সেই জায়গাগুলো কনভার্ট করতে না পারলে তুমি কিন্তু উইনার খুঁজে পাবে না। কারণ অনেক বেটার স্ট্রেংথ নিয়ে কিন্তু উল্টো দিকে ইন্টার কাশি নেমেছিল, যেখানে মারিও বার্কোর মতো প্লেয়ার, যেখানে স্টোজানোভিচের মতো প্লেয়ার, এই ধরনের প্লেয়াররা ছিল। সুমিত পাশির নাম করলাম না বলে কেউ রাগ করো না, এই ধরনের প্লেয়াররা ছিল, তার হাতে ক্যাপ্টেন হামবেন্ডও ছিল আর সবচেয়ে বড় কথা। তো উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং পুরো ইয়াং প্লেয়ার, আমি সজলবাগের কথা ভুলে যাচ্ছিলাম আলাদা করে, সিরিয়াসলি অসাধারণ প্লেয়ার। সজলবাগের মতো প্লেয়ার কিন্তু আইএসএল টিম ডিজার্ভ করে এবং আগামী দিনে এক্সপেকটেশন রয়েছে যে মোহামেডান স্পোর্টিংয়ের আইএসএল টিমে একটা গুরুত্বপূর্ণ রোলও প্লে করতে পারে। আরও কিছু প্লেয়ার রয়েছে যারা আইএসএল টিমের দিকে যেতে পারে, তো দেখা যাক। তন্ময়ের মতো প্লেয়াররা রয়েছে। স্টিল মোহামেডান স্পোর্টিংয়ের এই টিমটাকে নিয়ে হয়তো খুব হাই হোপ থাকবে না, বাট হ্যাঁ আউট অফ দ্য বক্স যদি আরও কিছু ভালো করে দেয় তাহলে সেখানে একটা চান্স থেকে যাবে। বাট ইন্টার কাশি তারা আরও বেটার স্কোয়াড নিয়ে এডমুন্ডের মতো প্লেয়ারকে ফরওয়ার্ডে নিয়েও কিন্তু তারপর আর উইনার খুঁজে পায়নি। চেষ্টা করেছিল, দুটো টিমই কিন্তু অল আউট অ্যাটাকে যাচ্ছিল, বাট ফাইনালি 1-1 গোলেই ম্যাচটা শেষ হয়েছে, দুজনের জন্যই উইন উইন লস সিচুয়েশন। আর এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মোহনবাগান কোচ, তিনি কিন্তু আজকে ল্যান্ড করে গেছেন সকাল সকাল এবং তারপর তিনি ক্লাব ট্যুর করেছেন, ক্লাবে গিয়ে ভিজিট করেছেন, মাঠ দেখেছেন যেখানে প্র্যাকটিস হবে এবং তিনি পুরো কোচিং স্টাফ তার যা রয়েছে সব কিছু নিয়ে তিনি কলকাতাতে এসে পৌঁছে গেছেন এবং আস্তে আস্তে বিদেশি প্লেয়াররা আজকে রাত্রে যেমন ম্যাকলারেন এবং কামিংসের নামার কথা রয়েছে প্রত্যেকেই এসে যাচ্ছে। টম অলরেডি তো এসে গেছে, কিন্তু বাকি 3 জন বিদেশি তাদের একটু প্রবলেম রয়েছে, টাইম লাগবে, পার্সোনাল রিজনস অ্যান্ড কিছু অফিসিয়াল কাজকর্ম, ভিসা প্রসেস বাকি রয়েছে, তো সেটা ওই 3 to 5 ডেজ, তার মধ্যে বাকিটা মিটে যাবে। দিমিত্রি পেত্রাতসের একটু সময় লাগতে পারে কারণ কিছু ফ্যামিলি ওকেশনসের জন্য আটকে গেছে। বাকি গ্রেগ স্টিওয়ার্ট অ্যান্ড অ্যালবার্তো রড্রিগেজ তাদের ভিসা অন প্রসেস রয়েছে, উইদিন 2 to 3 ডেজ সেটা মিটে যাবে এবং তারপর টিমে যোগ দিয়ে দেবে তারা 29 তারিখ অর্থাৎ আগামীকাল। সেখানে কিন্তু মোহনবাগানে প্রায় পুরো টিমটা থাকতে যাচ্ছে এবং ইন্ডিয়ান প্লেয়াররা তারাও অলরেডি যোগ দিয়েছে। তো দেখা যাক, একটা ইন্টারেস্টিং সেশন হয়তো আমরা কালকে মোহনবাগান ডেতে মোহনবাগান ক্লাব থেকে দেখতে পাবো। আর এরপর যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে দুজন প্লেয়ারকে নিয়ে হঠাৎ রিউমার। হ্যাঁ অবশ্যই কিছু হয়তো রিয়েলিটি থাকতে পারে, বাট পসিবিলিটিস কত কী রয়েছে সেটা আগে জানা দরকার। প্রথমে যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিস্টন কোলাসো। দেখো, লিস্টন কোলাসোকে নিয়ে রিউমার শুধু আজ না, মানে ও যে সিজনে জয়েন করেছে 2021-22-এ, তারপর থেকে ওকে নিয়ে রিউমার উঠেছে। এত ভালো সিজন গেছিলো যে 22-23-এ ওকে নিয়ে রিউমার ওঠে, প্রচুর রিউমার ছিল যে এমন কিছু ক্লাবের এত ভালো অফার রয়েছে যে মোহনবাগান যত টাকা দিয়ে ওকে হায়দ্রাবাদ থেকে নিয়েছিল সেই রেকর্ডটা অবধি ব্রেক করে দেবে, এরকম অফার ওর কাছে ছিল। বাট মোহনবাগান দেখেছিল 21-22-এ এই ছেলেটা এরকম পারফরমেন্স করেছে, তাকে কখনোই ছাড়া যাবে না। কিন্তু দেখা গেলো যে 22-23-এ লিস্টনের যে ফর্ম সেটা অনেকটা ডাউন হয়ে গেল, বাট স্টিল মোহনবাগানের ওপর ফেথ রেখেছে। 22-23 শেষ হওয়ার পর ওড়িশা এফসির একটা হিউজ অফার থাকে এবং ওড়িশা এফসির অফার থাকাটা খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ ওদের লেফট উইংয়ে খুব ভালো প্লেয়ার ছিল না। সের্জিও লোবেরা তিনি আসার পর সবথেকে বেশি যে প্লেয়ার তিনি খুঁজেছেন সেটা হচ্ছে একজন লেফট উইঙ্গার, কিন্তু পরে ইসাকের মতো প্লেয়ার উঠে আসে, তার যে চাহিদাটা ছিল সেটাকে অলমোস্ট তিনি কিন্তু মানে প্লেয়ারটা কিন্তু ভরাট করে দেয়। এবার 23-24 সিজনে লিস্টনের একটা মিক্স পারফরমেন্স দেখা দেয়, কিছু ম্যাচে চোট আগা, তারপর আবার ফর্মে ফেরা, ফর্ম ডাউন হওয়া, মোটামুটি 19-20 পারফরমেন্সের মধ্যে দিয়ে শেষ হয়। মোহনবাগানকে লিগ শিল্ড জেতার পেছনে একটা অবদান লিস্টন কোলাসো রাখে, কিন্তু এই সিজনে আবারও তাকে নিয়ে রিউমার যে লিস্টন কোলাসো টিম ছাড়তে পারে, লিস্টন কোলাসোর কাছে ভালো ভালো অফার রয়েছে। আমার মনে হয় না যে এই জায়গাতে রিয়েলিটি যদি চেক করা হয়
তাহলে লিস্টনকে ছেড়ে দেওয়ার মতো কোনো রকম রিস্ক বা কোনো রকম চান্স আগামী দিনে মোহনবাগান নিতে চাইবে বলে। তার একটা সিঙ্গেল রিজন, কোনো 2, 3, 4, 5 রিজন নেই। একটা সিঙ্গেল রিজন কি, ওই জায়গাটাতে জাস্ট একজনই কিন্তু লেফট উইঙ্গার রয়েছে। আশিক কুরুনিয়ান অবশ্যই চোট সারিয়ে ফিরেছে, টুকটাক বল নিয়ে প্র্যাকটিস করেছে, কিন্তু তার ম্যাচ ফিটনেসে আসতে এখনও কিছু সময় অপেক্ষা করতে হবে। এবং সবথেকে বড় কথা, যে প্লেয়ারটা প্রায় 1 বছর পুরো মাঠের বাইরে, তো রাতারাতি নেমে কিন্তু তার থেকে আমরা সেই পুরনো ফর্মটা দেখতে পাবো না। ওর ওপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, কোচকে সুযোগ দিতে হবে এবং ধীরে ধীরে প্লেয়ারটা কিন্তু ফর্মের মধ্যে ঢুকবে। তো সেই জায়গাতে যদি তোমার টিমের মেন যে লেফট উইঙ্গার রয়েছে তাকে তুমি যদি ছেড়ে দাও বা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করো, তাহলে টিমে কিন্তু ভরাডুবি আসবে। সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের চিন্তাভাবনার মধ্যে নেই। তো যে রুমার বিএফসিতে মানে বেঙ্গালুরু এফসিতে জয়েন করার ক্ষেত্রে লিস্টন কোলাসর রয়েছে, সেটা এই মুহূর্তে কোনো রকম রিয়েলিটি আছে বলে অন্ততপক্ষে মনে হয় না। নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সে হচ্ছে অনিরুদ্ধ থাপা। দেখো, ইন ডিটেলসে এই মুহূর্তে এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাইছি না। তার মেন রিজনটা হচ্ছে যে আগামী দিনে অনিরুদ্ধ থাপা গেম টাইম পাবে কি পাবে না, সেই বেসিসে যদি মার্কেটের রুমার উঠতে শুরু করে, হ্যাঁ তার কাছে অফার রয়েছে, নিশ্চিতভাবেই তার কাছে কোনো একটা ক্লাবের অফার রয়েছে। এবং যেটা আপাতত হালকা হলেও ইনফরমেশন এসেছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের একটা ইন্টারেস্ট রয়েছে। এই ব্যাপারটা অবধি কিন্তু রয়েছে, কিন্তু এখানে সবথেকে বড় ডিসিশনটা নেবে মোহনবাগান, যে তারা অনিরুদ্ধ থাপাকে ছাড়বে কি না। এখানে সিজন শুরু হলো না, প্লেয়ার মাঠে নামলো না, কোচ এখনও অবধি স্ট্র্যাটেজি তিনি সাজালেন না, তার আগে থেকে যদি এটা ডিসাইড হয়ে যায় যে অনিরুদ্ধ থাপা গোটা সিজনে খুব বেশি গেম টাইম পাবে না, কারণ ওর পজিশনটাতে আপুইয়া রয়েছে, ও হোল্ডিং মিডফিল্ড বা ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে, অ্যাটাকিং মিডফিল্ডারের কথা ভাবলে সাহাল আব্দুল সামাদ রয়েছে, আর 4 জন বিদেশি যদি ওপর থেকে একজন বিদেশি ডিফেন্ডার একজন ইন্ডিয়ান ডিফেন্ডার থাকে, তাহলে মাঝে মাঠে হয়তো একজন বিদেশি মিডফিল্ডার রয়েছে থাকবে, যেটা হয়তো গ্রেগ স্টিওয়ার্ট হতে পারে। সে হয়তো এমন একটা পজিশন হোল্ড করবে, সেটা সাহালের সাথে পার্টনার হয়ে, এবং পেছনে অনেকটা রোল আপুইয়ার থাকবে। তো এই ক্ষেত্রে গোটা সিজনে দেখা যাবে যে থাপা খুব একটা কিন্তু সুযোগ পাচ্ছে না। এতটা আমার মনে হয় যে প্রেডিকশন করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। কেরালার একটা নিড রয়েছে, ঠিক কথা, কারণ ওরা জিকসনকে ছেড়ে দিয়েছে, মাঝমাঠে পুরো ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারে ভর্তি রয়েছে, সেই ক্ষেত্রে ওদের একটা ডিমান্ড অবশ্যই থাপার জন্য ক্রিয়েট হতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে থাপা এক্ষুনি চলে গেল, থাপার ব্যাপারটা পুরোটা কমপ্লিট হয়ে গেল, থাপা কলকাতায় আসছে না, কারণ এত প্লেয়ার চলে এলো, থাপা কেন আসছে না, এত প্রশ্ন। আমার মনে হয় যে টু আর্লি টু সে, অনেকটা সময় লাগবে। যদি এই ব্যাপারটা কোনো দিনও পজিটিভিটির দিকে এগোয়ও, তাহলেও কিন্তু অনেকটা সময় লাগবে। 1 মাসের একটু বেশি হাতে সময় রয়েছে সবার কাছেই। তো প্রত্যেকে কিন্তু ধীরে চলো নীতি নিয়ে এগোতে থাকবে, বা সিচুয়েশন যা কিছু তৈরি হয়ে রয়েছে সেখান থেকে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে আগামী দিনে কী হবে। তো থাপা থাকলে নিশ্চিতভাবেই গেম টাইম পাবে, বা কোচের পরিকল্পনার মধ্যে নিশ্চিতভাবেই থাকবে, কারণ একটা প্লেয়ারকে এত বড় টার্মে নিয়ে আসা হয়েছে, এত ভালো একটা ডিলে নিয়ে আসা হয়েছে, নিশ্চিতভাবেই তাকে খেলানোর জন্য, বা আগামী দিনে তাকে নিয়ে প্ল্যান তো রয়েছে। কিন্তু এত আর্লি এটা ভেবে নেওয়া ভুল যে আপুইয়া এসে গেল মানে কিন্তু থাপার গেম টাইম পুরো 0 হয়ে গেল। তো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।